বাবা, ও বাবা, আমাকে একটা গল্প শোনাও দেখি। আমার একেবারেই ঘুম আসছে না। আচ্ছা, আমি তোমাকে ত্রিপুরাদের হাজার বছরের পুরনো রূপকথার গল্প ছোট পাখি আর কুনো ব্যাঙের কাহিনীটা বলে শোনাবো। হবে? হ্যাঁ, বলো। ছোট্ট পাখি আর কোনো ব্যাঙ, তারা দুই বন্ধু। গলায় গলায় ভাব, একজন আরেকজনকে না দেখলে থাকতে পারে না। মনের কথাগুলি একজন অপরজনের কাছে ব্যক্ত করে। একদিন কোনো ব্যাঙ ছোট্ট পাখিকে বলল, বন্ধু, আমি ইদানিং খুব বেশি চিন্তিত। ছোট পাখি বিশ্বাস করল, ব্যাপার কি ভাই? ব্যাপারটা হলো যে ভাই, খুব বড় ঝড় তুফান হবে বৈশাখ মাসে। আমার জন্য আমি একটুও চিন্তা করি না, যত চিন্তা বন্ধু তোমার জন্য। আমি তো কোনো ব্যাঙ, গাছের ফাঁকে লুকিয়ে, মাটির ফাতলে বা গর্তে লুকিয়ে বাঁচতে পারবো, কিন্তু তোমার উপায়? বেচারা ছোট্ট পাখির মুখে ভয়ে অন্ধকার হয়ে এলো। সে কাঁদো কাঁদো হয়ে বলল, বন্ধু, আমার একটা উপায় করে দাও। কোনো ব্যাঙ ভেবে চিত্তে বলল, দেখো বন্ধু, ওইখানে একটা ছড়ার কাছে একটা পোড়া অশ্বত্থ গাছ। সেখানে যখন খুব জোরে বাতাস আসবে আর আকাশে মেঘের মালায় বিদ্যুৎ চমকাবে, তখন খুব বড় একটা পাখি হাওয়া খাবে। তুমি একবার ওর হা করা মুখের ভিতরে ঢুকবে আর বের হবে। এভাবে কিছুক্ষণ করলে ঝড় তুফান বন্ধ হয়ে যাবে। তাই নাকি? ছোট্ট পাখির চোখ দুটি খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে তার আস্তানায় ফিরে গেল। এদিকে বেশ কিছুক্ষণ পর সত্যি আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। ছোট্ট পাখির হঠাৎ বন্ধুর পরামর্শ মনে পড়ে গেল। সে ঝর্ণার কাছে গিয়ে দেখলো মস্ত বড় পুরো একটি বট গাছ। সেখানে একটা হুয়াং পাখি বসে আছে। ছোট্ট পাখিটি একবার পাখিটির মুখের ঢুকে আর একবার বের হয়। এভাবে বেশ কয়েকটা বার করতেই হুয়াং পাখিটা অমনি ভয়ে চিৎকার করে উঠল, হুয়াং! এদিকে তার নিচেই, মানে গাছের সবচাইতে নিচের ডালে সুন্দর ফল হাতে নিয়ে বানরটা নাচছিল আর ফলটাকে তালে তালে দোলাচ্ছিল, এ হাত থেকে ও হাতে। এদিকে হুয়াং শব্দে তার হাতের ফলটি গেলে পড়ে। পর একেবারে একটা আসন্ন প্রসবা হরিণীর পেটের উপর। বেচারা সারাদিন রোদে ঘুরে ঘুরে খেয়ে ব্যস্ত ছিল। জ্বর আসায় একটু হাওয়া লাগার জন্য চোখ বুজে গাছের ছায়ায় বিশ্রাম করছিল। ফলটা পেটের উপর পড়ায় ব্যথায় সে চিৎকার করে রেগে মেগে দৌড় দিল। এদিকে রাস্তা পার হতে গিয়ে একটা বন মুরগির ডিমগুলি ভেঙে দিল। বেচারি মুরগিটা ঝোপঝাড় থেকে পোকা মাকড় খেয়ে ফিরছিল। ঘরে এসে হাই হাই করে উঠল, সব শেষ, তার ডিমগুলো কে যেন খেয়ে ফেলেছে। ভালো করে দেখতে লাগলো হরিণের পায়ের ছাপ। সে রাগ করে পিঁপড়ের ডিমগুলো খেয়ে ফেলল। এদিকে পিঁপড়েগুলি রেগে গেল শুকরের কাছে। শুকরটা আরামে বসে বৃষ্টি পড়া দেখছিল। পিঁপড়েগুলি অমনি ছুট ছুট করে কামড় বসিয়ে দিল। বেচারা একেবারে প্রাণান্তাকর অবস্থা। ছোট পিঁপড়েকে মেরে কি লাভ? সামনে এসেছিল বেচারা নিরীহ একটা অতি গরিব বিধবার ঝুম। ধানের রং ধরে উঠেছিল। শুকরটা যাবতীয় ফসল নষ্ট করে পালিয়ে গেল। এদিকে গরিব বিধবাটি এসে দেখে সর্বনাশ হয়ে গেছে। তার খুব রাগ হলো। সে ঝড় বৃষ্টির মধ্যে রাজার কাছে গিয়ে নালিশ দিল, দেখুন মহারাজ, সুবিচার করুন, আমার জমির ধান সব শেষ করেছে এই শুকরটা। রাজা বললেন, ঠিক আছে, শুকরটাকে দেখো। শুকরটাকে দেখবার জন্য সিপাহীরা অমনি গড়িমড়ি করে ছুটল। শুকরকে রাজা জিজ্ঞেস করলেন, কি হে, তুমি এই অবস্থায় বিধবার জমির ধানগুলি খেলে কেন? হুজুর, আমার তো কোনো দোষ নেই। কাটলে রক্ত দেখবেন, মারলে দাগ দেখবেন, পিঁপড়েগুলি কোথা থেকে এসে আমাকে কামড় দিল। রাজা দেখলেন সত্যি বেচারা লাল হয়ে গেছে জায়গাটা।
সব দোষ তাহলে পিঁপড়ের, দেখো পিঁপড়াকে। বেচারা পিঁপড়ে তো ভয়ে জড়সড়। রাজা বললেন, তুমি শূকরকে কেন কামড়ালে? হুজুর, আমার তো কোনো দোষ নেই, সব দোষ মুরগির। আমরা কত কষ্ট করে খাদ্য জোগাড় করি, মুরগিটা সব শেষ করেছে। শীতকালে আমাদের উপোস মরতে হবে। পিঁপড়েটা বলল, তাহলে মুরগিটার দোষ? রাজা বললেন, দেখো হতভাগা মুরগিকে। সিপাহি অমনি ছুটল মুরগিটাকে ডাকতে। মুরগি এসে রাজাকে প্রণাম করলো। তুমি কেন পিঁপড়ের খাদ্যগুলি নষ্ট করলে? রাজা বললেন। তারপর মুরগি বলল, হায় মহারাজা, বেয়াদবি হলে মাফ করবেন। আমি কত কষ্ট করে কয়টা ডিম পেরেছি, আর কোত্থেকে একটা হরিণ এসে হুজুর আমার ডিমগুলি ভেঙে দিল, আর অমনি রেগে পিঁপড়ের খাদ্যগুলি নষ্ট করেছি। রাজা হুঙ্কার দিল, সব দোষ তাহলে হরিণের, এখনই দেখো হরিণকে। পরিমরি করে হরিণের সন্ধানে ছুটল পায়েক পিয়াদা। হরিণ বেচারা পেটের যন্ত্রণায় ফোপাতে ফোপাতে রাজার কাছে এসে কেঁদে ফেলল। হুজুর, আমি সত্যি অপরাধী বটে, তবে আমার কিছু নিবেদন আছে। একে তো কদিন পরে মা হব। আমি গরমে হাওয়া খাচ্ছিলাম, একটা বানর আমার পেটে জোরে একটা ফল ছুঁড়ে দেয়। আমি অসহ্য ব্যথায় দৌড়াতে দৌড়াতে মুরগির ডিমগুলি নষ্ট করে ফেলি। এই অপরাধ আমার ইচ্ছাকৃত নয় হুজুর। হ্যাঁ, যত নষ্টের মূল বানরটা বেটা, তাহলে দেখো বানরকে। আমার রাজ্যে এ অন্যায় হতে পারে না। সিপাহি ছুটল বানরের কাছে। বানর মশাই, বানর মশাই, রাজা বাবু তোমাকে ডাকছে। বানর রাজার কাছে আসতে রাজা দমক দেন। বানর পিট পিট করে তাকায় আর বুকটা তার কাঁপতে থাকে। হুজুর, আমার অপরাধ মার্জনা করবেন, আমার কোনো দোষ নেই। হুয়াং পাখিটা জোরে দেখেছিল, তাই বয়ে হাত থেকে পড়ে গেল ফলটা। হরিণের পেটে ফলটা ফেলে দেবার আদৌ কোনো ইচ্ছে ছিল না আমার। আরে হুয়াং পাখিটা তাহলে সে বাড়ি দুষ্ট, দেখো বেটাকে, রাজা বললেন। হুয়াং পাখিটা এসে পৌঁছলেই রাজা চিৎকার করে বললেন, তুমি বেটা এত বড় চিৎকার সেদিন কেন করতে গেলে শুনি? তোমাকে শুলে চড়াবো আমি। হুয়াং পাখি বইয়ে থর থর করে কাঁপছে তখন। তোমার বিরুদ্ধে এত একটা ভীষণ অভিযোগ কেন দেখলে সেদিন অত জোরে? আমার কোনো দোষ নেই রাজা মহাশয়। অনেক দিন পরে জোরে হাওয়া বইছিল, গরমে আমার জীবন তখন অতিষ্ঠ। ঠিক এ সময়ে এক পশলা বৃষ্টি এলো। আমি যেই হা করে বৃষ্টি পানি খাচ্ছিলাম, অমনি ছোট পাখিটা আমার মুখে এমনভাবে ঢুকলো যে কয়েকবার আমার একেবারেই হেঁপে উঠল। আমি তো বানরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য অমন করেছিলাম, এ কথা ঠিক নেই হুজুর। ছোট্ট পাখি, ছোট্ট পাখি, ছোট্ট পাখি, হারামজাদাকে শেলে লটকে রাখো, গাছের ডালে বেঁধে নিয়ে এসো তাকে, আদেশ দিলেন মহারাজ। মন্ত্রী সিপাহি ডালে ডালে জাল ফেলল ছোট পাখিকে ধরার জন্য। 1, 2, 3 এইভাবে সপ্তাহ গেল। ছোট্ট পাখি আকাশের দিগন্তে মিশে থাকে, ঝোপের আড়ালে লুকায়, কোথাও পাওয়া যায় না তাকে। সরু সোনার জালে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ধরল একজন লোক। ছোট্ট পাখিকে হাজির করা হলো রাজার সামনে। ছোট্ট পাখিকে হাজির করা হলো রাজার সামনে। ছোট্ট পাখি দুবার মূর্ছা গেল। রাজা পিচ্চি পাখির দিকে তাকিয়ে বললেন, তুমি তো একেবারেই ছোট, এত বুদ্ধি কোথায় রাখো? হুয়াং পাখির মুখে ঢুকেছিলে কেন শুনি? ছোট্ট পাখি ভয়ে মূর্ছা গেল অনেক আগে। সে একবার নাক আর চোখের জল একত্র করে বলল, হুজুর, আমাকে মাফ করুন। আমার বন্ধু কোনো ব্যাঙ বলেছিল ভীষণ তুফান হবে, সেই তুফানে ঘরবাড়ি উল্টে যাবে। হুয়াং পাখি গায়ে হাওয়া লাগাবার সময় তার মুখে যদি ঢুকতে পারি তবে আমি বাঁচবো আর পৃথিবীকে বিপর্যয় থেকে বাঁচতে পারবো। সেই জন্য আমি অমন করেছিলাম হুজুর। বটে, সব দোষ তাহলে দেখছি কোনো ব্যাঙের। যাও, কোনো ব্যাংকে কোমরে রশি বেঁধে ডেকে নিয়ে এসো। রাজ্যের মন্ত্রী সিপাহি আবার ছুটল কোনো ব্যাংকের বাসার দিকে। একজন ডাকলো, কোনো ব্যাংক মশাই, কোনো ব্যাংক মশাই বাড়িতে আছেন? রাজা আপনাকে রাজ দরবারে দেখেছেন। দেখুন, বলবেন রাজাকে আমি সবেমাত্র দান লাগাচ্ছি, আমার অনেক কাজ। এখন যদি যাই তো আমার বউ ছেলে মেয়ে উপোস করবে, আমি এখন যেতে পারবো না। পিয়াদা ফিরে গেলে রাজা আক্রোশে ফেটে পড়লেন, কি
এত বড় সাহস কোনো ব্যাঙের! কিছুদিন পরেই তাকে ডাকতে পাঠালেন আরো কজন সিপাই ডাকলো, ব্যাঙ মশাই বাড়ি আছেন? রাজা আপনাকে তলব করেছেন। কোনো ব্যাঙ বেশ সাড়া দিল, এখন আমার বিস্তর কাজ, দানে রং ধরেছে, তবে আমার সেসব কেটে রাখতে হবে। রাজাকে বলো আমার সময় নেই। ব্যাঙকে কেউ রাজদরবারে হাজির করাতে পারল না। আবার কিছুদিন পর লোক পাঠালেন রাজামশাই। কোনো ব্যাঙের গর্তের সামনে লোকগুলি জড়ো হলো, ডাকলো সবাই, কোনো ব্যাঙ মশাই বাড়ি আছেন? রাজা বলেছেন, দয়া করে একবার আসতে। আমি এইমাত্র খেতে বসলাম। খ্যাং খ্যাং বলে চিৎকার করে উঠল কোনো ব্যাঙ। বেচারা মন্ত্রী ফিরে গেল। বিস্তারিত খুলে বলতেই রাজা একেবারে ক্ষেপে উঠলেন। এত বড় স্পর্ধা! এত মন্ত্রী সিপাই পাঠিয়েও একটা কোনো ব্যাঙের কাছে তিনি হেরে যাবেন? মন্ত্রীকে দেখে বললেন, মন্ত্রী মশাই, কোনো ব্যাংকে রাজ দরবারে হাজির করুন, নইলে রাজ্যের সকল মানুষের সামনে আপনার গর্দান যাবে। বেচারা মন্ত্রী পড়ল মহা ফাপরে। সে নিজে গিয়ে ডাকলো, কোনো ব্যাঙ মশাই বাড়ি আছেন? রাজা আপনাকে রাজ দরবারে আজই হাজির থাকতে বলেছে। গ্যাংর গ্যাং। আমি এই মাত্র খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে পান মুখে দিয়েছি। রাজার সাহস তো কম নয়, ও তো কেমন রাজা শুনি! এত বিরক্ত কি ভাল লাগে! আমি এখন যেতে পারবো না, একটু ঘুমিয়ে নেই, তারপর যাব। মন্ত্রী হুং করে দিয়ে বলল, কোনো ব্যাঙের বাসায় গরম পানি ঢেলে দাও, দেখি বর হয় কিনা। আর যাই কোথায়? অমনি দ্রামবর্তী গরম জল গর্তের ভিতর ছেড়ে দিল লোকগুলো। ব্যাঙ চিৎকার করে বলল, থামুন মশাই, এই আসছি। বলে, দুটিতে একটু পড়তে হবে তো। রাজার দরবারে কি ন্যাংটা পুটু হয়ে যাব নাকি? ব্যাঙ হেচ্ছু করলো কয়েকবার। কই দুটি পড়া হলো কিনা? তারা দেয় মন্ত্রী মহোদয়। ব্যাঙ বলল, আহা ছাড়াতে একটু নেই, রাজ দরবারে যাচ্ছে, একটু সেজে গুজে না গেলে কি চলে? ফুরুট করে একবার মুক্ত বের করে আবার সুরুট করে গর্তে ঢুকে গেল কোনো ব্যাঙ। রাজার লোক ডাকলো, কোনো ব্যাঙ মশাই হলো নাকি? ওই আসছে বলে গ্যাং বলে। এইবার শুকনো বাঁশ পাতার দুটি, ছাতিম পাতার লাঠি আর ব্যাঙের ছাটা মাথায় দিয়ে লাফিয়ে এলো কোনো ব্যাঙ। লাফিয়ে রাজবাড়ির দিকে এগিয়ে গেল কোনো ব্যাঙ। রাজবাড়িতে লোকারণ্য আর শ্রেষ্ঠ অপরাধী কোনো ব্যাঙের বিচার হবে। হরিণ, মুরগি, পিঁপড়া, শূকর, বানর, হুয়াং পাখি এবং ছোট পাখি উপস্থিত। ব্যাঙ রাজা মহাশয়কে শতান লম্বা হয়ে প্রণাম করলো। রাজা গর্জন করে উঠলেন, কি হে ব্যাঙ, তোর এত দুঃসাহস হলো কেমন করে? ছোট পাখিকে তুমি জ্বরের দিনে হুয়াং পাখির মুখে ঢুকতে বলেছিলে, সত্যি নাকি? হুজুর, যা শুনেছেন তা এক বিন্দুও মিথ্যে নয়। তাহলে তোমার শাস্তিতে কি হতে পারে বলো দেখি? হুজুর, 101 ঘা বেত আর 7 দিন গাছে ঝুলিয়ে রাখা। বেশ, তাই হবে। রাজা আদেশ দিলেন কোনো ব্যাংকে গাছে ঝুলিয়ে রাখতে। লোকদের আদেশ দিলেন, এবার বেত চালাও। আর যাই কোথায়? এক গা বেত পরে আরো ব্যাঙ ফুলতে থাকে, আরেক গা বেত পরে আরেক তো মোটা হয়। এভাবে ফুলতে ব্যাঙ যাচ্ছিল রাজার দিকে। পেচ্ছাপ করে বিষাক্ত মূত্রের গন্ধ রাজার চোখ মুখ হয়ে গেল বিকৃত। সবাই ওয়াক থু করে বমি করতে করতে ক্লান্ত হয়ে গেল। আর বেচারা রাজার চোখগুলি একেবারেই লাল হয়ে গেল। আর সেই সুযোগে কোনো ব্যাঙ কোমরের দড়িটা খুলে বউ নিজের আস্তানায়, সেই সাথে ছোট্ট পাখিও ফুরুট করে পালিয়ে গেল। তারা আবার গাছের তলায় মিলিত হয়ে ফিক ফিক হেসে তালি দিয়ে নাচতে আরম্ভ করলো। কেমন মজা, এখন রাজার দু চোখ বেজা, কেমন মজা। আমার গল্প এখানে শেষ হলো। মামনি, তুমি ঘুমিয়ে পড়েছ? ও, ঘুমিয়ে পড়েছে মামনি। যাক, আমার গল্প এখানে শেষ হলো। আপনারা আমার গল্প শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।